নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক রোশনাইকে বলছে, তোমার নিজের কোনো মতামত নেই? তখন রোশনাই বলে, আমার মতামতের আর কী দাম? একবার বিয়ে করে নিয়ে চলে গেলে কি কিছু বলতে পারবো? যা বলবে তাই তো করতে হবে। আরণ্যক বলে, বিয়ের পর চলে যাওয়ার কি আছে? এখানেই তো থেকে যেতে পারো। আমাদের বিয়েটা হয়ে যাক, তারপরে চলে যাবে। এতদিন যখন থেকে গেছো, কটা দিন থেকে যাও না। তাছাড়া গরিমা তো তোমার দিদি হয়। রোশনাই বলে যে, যেই কথাগুলো আপনি বলছেন সেগুলো আপনি বিশ্বাস করেন তো? তখন আরণ্যক বলে যে, আমি বুঝলাম না। রোশনাই বলে, এই যে আপনি বললেন যে গরিমা দিদি আমার দিদি হয়। হ্যাঁ, সম্পর্কের খাতিরে আমার দিদি হয়, কিন্তু দিদি হয় বলেই যে আমাকে এখানে থাকতে হবে এরকম বিশ্বাসটা আপনার আছে? আরণ্যক বলে, আমি বলছি আমি তোমার দিদির হাজব্যান্ড। তখন রোশনাই বলে, বললে তো আমি দিদির বলাতেই থাকবো। দিদির হাজব্যান্ডের বলাতে আমি কেন থাকবো? আরণ্যক তখন বলে, ও গরিমা বলাতে থাকবে? তখন রোশনাই বলে যে, এখন থাকা না থাকাটা আমার উপরে ডিপেন্ড করছে না স্যারজি। তখন আরণ্যক বলে, ও তুমি একেবারে সারেন্ডার করে বসে আছো? কেন তুমি তোমার হাজব্যান্ডকে বলতে পারছো না যে তুমি বিয়েটা করতে চাও না? কেন তুমি এটা কাটিয়ে দিতে পারছো না? তখন রোশনাই বলে, না, বড়লোকদের বাড়ির বিয়ে তো অনেক দিন ধরে হবে, তো স্বামী ছেড়ে, শ্বশুরবাড়ি ছেড়ে আমাকে কি কেউ থাকতে দেবে? রোশনাই তখন বলে, আপনি কেন রাজি হয়েছিলেন? যখন সুরঙ্গমা মাসি আমার জন্য পাত্র খুঁজছিল, পাত্র দেখছিল, আপনি তো বলেছিলেন আমার বিয়ের কথা, আমাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা। তখন আরণ্যক বলে, হ্যাঁ আমি বলেছিলাম, তার কারণ আমি চাইনি যে তোমার এখানে অপমান হোক। তখন বলে, তাহলে তখন যখন আপনি আপত্তি করেননি, এখন আপনি কেন আপত্তি করতে আসছেন? এমনকি একজন যখন রোজগারি পাত্র আমাকে দেখতেও আসলো, তখন আপনি কেন আপত্তিটা করছেন? তখন আরণ্যক বলে, আমি আপত্তি করছি কারণ তুমি ফাইট করনি বলে। তখন রোশনাই বলে যে, কেন, আপনি রাজীবের কথা ভেবে আমার বিয়েটা ঠিক করেছিলেন নাকি? তখন আরণ্যক বলে, সে তো একজন স্টুডেন্ট, সে তো নিজেরই দায়িত্ব এখনও নিতে পারে না, তোমার দায়িত্ব কি করে নেবে? আর তুমি তো তোমার ভালোবাসার জন্য ফাইট করনি। রোশনাই বলে, না, আমি আমার ভালোবাসার জন্য ফাইট করিনি। তার কারণ, আমি যদি ভালোবাসার জন্য ফাইট করি তাহলে পৃথিবীটা টলে যাবে। তখন আরণ্যক বলে, কি বললে? বলে, হ্যাঁ, পৃথিবীটা টলে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। তখন আরণ্যক বলে, ও তাই জন্য তুমি তোমার ভালোবাসার জন্য ফাইট করবে না? বলে, হ্যাঁ, ধরে নিন না যে আমি যা কিছু করছি ভালোবাসার জন্যই করছি। একজনকে ভালোবাসো বলে রাজীবের সামনেই অন্যজনের সাথে সংসার করতে যাচ্ছ? আরণ্যক বলে। আরণ্যক ভাবছে রোশনাই হয়তো রাজীবকে ভালোবাসার কথা বলছে, কিন্তু এখানে রোশনাই যে আরণ্যককে ভালোবাসে, রোশনাই সেই ভালোবাসার কথাই বলছে। রোশনাই বলে, আমার জীবনটা আমার স্যারজি, আপনি আমাকে আমার মতো করে ছেড়ে দিন। আর বিয়ে যখন ঠিক হয়েই গেছে, তখন আরণ্যক জোর গলাতে বলে ওঠে, তুমি একজন বিশ্বাসঘাতক, আনফেথফুল রোশনাই। তখন রোশনাই বলে, কি বললেন? আমি বিশ্বাসঘাতক? আমি যেরকম আমি ঠিক সেরকমটাই থাকতে চাই স্যারজি, আপনার কি এসে যায় তাতে? আমার মতো একজন কাজের লোকের পেছনে আপনি মাথা ঘামাতে যাচ্ছেন কেন স্যারজি? তখন আরণ্যক বলে, মাথা ঘামাতে যাচ্ছি কারণ তোমার জন্য আমি অনেক কিছু করেছি, অনেক ফাইট করেছি। আমার খারাপ লাগছে যে আমি একটা ভুল মানুষের জন্য এত কিছু করলাম। রোশনাই বলে, আমি তো আপনাকে করতে বলিনি, আপনি যা করেছেন নিজের ইচ্ছেতে করেছেন, আর যখন নিজের ইচ্ছেতে করেছেন তখন তার দায়টা তো সম্পূর্ণ আপনার উপরেই বর্তায়। আরণ্যক বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, পাত্র এসে দেখে গেছে তাই জন্য এত জোর, বিয়ে হয়ে গেলে তো আর দেখাই যাবে না। তখন রোশনাই বলে, হ্যাঁ, বিয়ের পর আমি স্বামীর জোরে জোর খাটাবো কেন? আপনার স্ত্রী আপনার উপর জোর খাটাবে না? আপনার হয়ে জোর খাটাবে না বিয়ের পর? তাহলে আমার ক্ষেত্রে দোষটা কেন হচ্ছে? আপনার বেলায় নিয়মটা একরকম আর আমার বেলায় নিয়মটা একরকম কেন? আমি তো আপনার বিয়েতে খুশি হচ্ছি, আপনার খুশিতে খুশি হচ্ছি, আপনার অনুষ্ঠানে যোগদান করছি, তাহলে আপনি কেন না? আমি পারলে এই 4 দিন সময়ও বিয়ের জন্য দিতাম না, তার আগেই বিয়েটা করে নিতাম আর এখান থেকে চলে যেতাম। আর আপনি দয়া করে এই কয়দিন যা যা ভুল করেছেন সেই ভুলটাকে রিপিট করবেন না। কোনো রকমে বিয়েটা করুন স্যারজি, আমার বিয়েতে কোনো ধুমধাম করার দরকার নেই। তখন আরণ্যক বলে, এটা আমাদের বাড়ির প্রেস্টিজের ব্যাপার, আমরা যে একজন কাজের লোকের বিয়েও সুন্দরভাবে দিতে পারি সেটা তুমি দেখবে। তখন রোশনাই বলে, ও আমি তাহলে কাজের লোক, আপনিও এই তকমাটা আমাকে দিয়েই দিলেন, তাহলে কেন এতদিন বাড়ির লোক যখন বলতো তখন এই তাদের ভুলটা সংশোধন করে দিতেন আপনি? তখন আরণ্যক রেগে রেগে আরও রেগে বলে, কাজের লোককে কাজের লোক বলবো না তো কি বলবো? হো, এখন তো কাজের লোক বলা যাবে না, এখন তো ব্যবসায়ীর বউ বলতে হবে। রোশনাই তখন বলে, একটা কাজের মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে বলে আপনার অসুবিধাটা হচ্ছে, তাই না? তখন আরণ্যক রেগে গিয়ে বলে, জাস্ট শাট আপ। তখন রোশনাই বলে, ইউ শাট আপ, অনেকক্ষণ থেকে আপনি আমাকে হিউমিলিয়েট করে যাচ্ছেন, এবার যদি আর একটাও কথা আপনি এখানে বলেছেন তাহলে আমি সবাইকে চিৎকার করে উঠিয়ে দেবো আর বলে দেবো যে আপনি এখানে এসেছেন আমাকে বিয়ে না করার কথা বলছেন, আমার বিয়ে ভাঙার চেষ্টা করছেন, আর সকাল থেকে আপনি আমাকে ইরিটেট করে যাচ্ছেন।
রোশনাই চলে যায় আরণ্যকের সামনে থেকে। এদিকে দেখা যাচ্ছে ছোটু আবার এসছে সেই স্কুলে অর্ডার দেওয়ার জন্য। বর্দি ভাই তো রেগে অবাক হয়ে গেছে, মানে বলে যে আপনি আপনি এখানে? বলে যে না বর্দি। ছোটু তো সোজা ঢুকে একদম চেয়ারে গিয়ে বসেই পড়লো, কোনো পারমিশন না নিয়ে। তখন বলে যে না, আপনি যে সেদিন বইগুলো দেখলেন, আপনি বলেছিলেন কয়দিন পর আসতে, তো সেই কারণে আমি এসেছি আর কি। তখন বর্দি বলে যে আমার কি কোনো কাজ নেই নাকি যে সারাদিন আমি আপনাকে নিয়ে বকবক করতে থাকবো? আপনার কি মনে হয়? বর্দি বলে যা বলো তাড়াতাড়ি বলুন। তখন ছোটু বলে এই যে কয়দিন আগে আপনাকে যে বইগুলো দিয়ে গেলাম, আপনি বললেন কদিন পর আসতে, পরে এলাম, আর আজকে আপনি তো কি, আপনি কি? বর্দি বলে হ্যাঁ কি বলুন। তখন ছোটু বলে সবাই যা করবে তাই করবেন, এইভাবে আমাকে তাড়িয়ে দেবেন হাত দেখিয়ে বলে। এরকম কেন হয় বলুন তো ম্যাডাম? আমার মতো অসহায় ছেলেকে সবাই খেয়ে দিয়ে দেয় কেন? কেউ আমাকে একটা বইয়েরও অর্ডার দেয় না, জানেন তো? কি ম্যাডাম, আমি কি দেখতে খারাপ? তখন বর্দি বলে আপনি কি বিয়ের বর নাকি যে আপনাকে কেমন দেখতে সেই নিয়ে লোকজন মাথা ঘামাবে? অদ্ভুত, আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনার এই বইয়ের ব্যবসার সঙ্গে আপনাকে কেমন দেখতে সেইটার কথা আপনি বলছেন। ছোটু তখন বলে এইভাবে বলবেন না, আমার না লজ্জা করে। তখন মাথাটা নিচু করে হাসতে থাকে ছোটু। বর্দি তো আরও অবাক হয়ে যায়। বর্দি বলে 6টা বাচ্চার বাবা আপনি, একজন অন দ্য ওয়ে, তাতে যদি লজ্জা না করে তাহলে এই যে সামান্য বর কথাটা বলাতে আপনি যে লজ্জাটা করছেন সেটা না করলেই পারতেন। এইভাবে তো আপনার লজ্জায় লবঙ্গলতিকা হওয়ার কোনো কারণ নেই। তখন ছোটু বলে লবঙ্গলতিকা কথাটা বলবেন না, আরও লজ্জা পেয়ে যাবো, ওটা মেয়েদের বলে। ছোটু বলে তাহলে আর কোনো আশা নেই বলছেন, তাই তো? তখন বর্দি বলে কিসের? তখন ছোটু বলে এই যে বই অর্ডারের, এই যে এতগুলো বই দিয়ে গেলাম ম্যাডাম, একবার ভরসা করুন, আপনাকে বিশ্বাস করুন, সমস্ত ভালো ভালো বই, জেনুইন বই, যে কোনো একটা বইয়ের অর্ডার আপনি নিয়ে নিন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। এই যেমন ধরুন ক্লাস 8-এর ভূগোল, কিংবা 9-এর অঙ্ক, কিংবা 10-এর বাংলা। আপনি একটু উপকার করলে এই অসহায় ছেলেটার একটু উপকার হয়। আপনারা কেন এই বেচারা ছেলেটার কথা একবারও ভাবেন না বলুন তো? বর্দি বলে বেচারা ছেলে, এখন কত বয়স? তখন ছোটু বলে কার? বর্দি বলে আপনার। ছোটু তখন বলে আমার বয়স এই ধরুন মার্চে 41 হয়েছিল, তাহলে এপ্রিল মে জুন জুলাই। তখন বর্দি বলে সোজা কথা সোজাভাবে বলতে পারেন না আপনি? বলে আপনি বর্দি, আপনাকে অ্যাকিউরেট না বললে হয়? আমার বয়স হচ্ছে 41 বছর 6 মাস 12। তখনই বর্দি বলে এই থামুন তো আপনি, বাচ্চার লোক কোথাকার, কত বছর বিয়ে হয়েছে? তখন ছোটু বলে বিয়ে আমার? তখন বর্দি বলে নয় তো কি আমার? কদিন আগে বিয়ে হয়েছে আপনার? তখন ছোটু বলে এই 4-5 বছর আগে বিয়ে হয়েছে। বর্দি বলে 4-5 বছরে ছটা ছেলে মেয়ে। তখন ছোট তো চুপ করে যায়, বলে দেখছেন আপনার জন্য সব কিছু গুলিয়ে ফেলছি আমি। এমনভাবে তাকাচ্ছেন না আমার দিকে, সমস্ত হিসেব গুলিয়ে যাচ্ছে আমার। না না, 4-5 বছর নয়, এই বহুদিন আগে বিয়ে করেছি, ধরুন গিয়ে 24 বছর। তখন বর্দি বলে 24, এখন 41, এই তো পড়লাম মার্চে। ছোট বলে, তখন বর্দি বলে 24 বছর হয়ে গেছে না বিয়ে হওয়া? 17 বছর বয়সে আপনি বিয়ে করেছিলেন? ছোটু বলে এমা না ম্যাডাম, আবার সব গুলিয়ে যাচ্ছে। এই যে অর্ডার পাচ্ছি না, এই যে আপনি রেগে রেগে তাকাচ্ছেন, এই জন্য আমার সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি কি গোয়েন্দা? বিকৃত করব কটা বই, তার জন্য আপনি এত গোয়েন্দাগিরি করছেন? আচ্ছা, এত কি হিসেব মনে থাকে কারো বলুন তো? আর ভাল লাগছে না আমার, আর একদমই ভাল লাগছে না। কলেজে কার মুখ দেখে উঠেছিলাম ভগবান, আমার কপালটাই খারাপ বলে কপাল চাপড়াতে থাকে ছোটু। এদিকে দেখা যাচ্ছে রোশনাই কাজ করছে, আর এদিকে গড়িমারা, আরণ্যক সবাই বসে আছে বাড়িতে। আরণ্যক তখন তার ঠাম্মিকে বলে ঠাম্মি, আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে রোশনাইয়ের বিয়েটা আমি অনেক ধুমধাম করেই দেব। আসলে এটা আমাদের প্রেস্টিজেরও ব্যাপার, সবার জানা দরকার যে আমরা রোশনাইয়ের বিয়েটা খুব ধুমধাম করেই দিয়েছি। গরিমা বলে ভালো করে দিতে চাও মানে? আর কিছুদিন পরে আমাদের বিয়ে, তুমি কি আমাদের বিয়ের মতো প্যারালাল অনুষ্ঠান করে দিতে চাইছো নাকি? আরণ্যক বলে না, ততটুকুই করব যাতে কেউ না বলে যে আমরা মেয়েটকে সম্মান দিতে জানি না। রোশনাই তো আরণ্যকের কথাতে অবাক হচ্ছে, আর আরণ্যকের দিকেই তাকায়। এখানে আমাদের বিয়ের কথা কেন উঠছে গরিমা? জাহ্নবী বলে এটা দেখে আমার খুব ভালো লাগলো বাদশা, তুমি যে আমাদের বাড়ির মেয়েদের জন্য এত কিছু করতে চাও, খুব ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। বড়মা তখন বলে বাদশা, তুই তো কোনোদিন ওকে বাড়ির মেড বলে মনে করিস নি রে? তখন আরণ্যক বলে হ্যাঁ, মনে করিনি বা ডাকিনি, কারণ আমার প্রয়োজন হয়নি তখন, তাই। যে বাড়ির মেড তাকে সবসময় মেড বলে ডাকার তো কোনো প্রয়োজন নেই, আমরা সবাই জানি যে সে মেড। বড়মার ভালো লাগে না কথাগুলো। রোশনাইয়ের তো একদমই না, রোশনাই তো অবাক হচ্ছে। আরণ্যক বলে সবাই মিলে যখন আমাকে জিজ্ঞাসা করছো যে আমি একটা মেয়েদের জন্য কেন টাকাগুলো খরচা করছি, এত টাকা, তো এটাই হচ্ছে আমার উত্তর। তনুশ্রী বলে বাদশা, আজকাল তো তোমার সাথে ঠিকমতো কথাই বলা যায় না, মানে তুমি তোমার মেজাজটাকে তো ঠিকমতো কন্ট্রোলেই রাখতে পারো না। তাও তোমাকে একটা কথা বলছি, দেখো রোশনাইয়ের বিয়ে নিয়ে না তুমি এত বাড়াবাড়ি করো না। আর বাড়াবাড়ি যদি কিছু করার হতো তাহলে তো সুরঙ্গমা করতোই, তাই না? সুরঙ্গমা কিন্তু জানে যে যার যেরকম যোগ্যতা তার সাথে সেরকমই বাড়াবাড়িটা করা উচিত।
আর তুমি যদি আগ বাড়িয়ে এই বিষয়গুলোকে করো তাহলে তো সুরঙ্গমাকে অপমান করা হয়, তাই না? গরিমা বলে মা রোশনাইয়ের জন্য একটা ডায়মন্ডের সেট কিনেছে, ওকে গিফট করবে বলে। তখন জাহ্নবী বলে তাই নাকি? হ্যাঁ, আসলে রোশনাই তো মায়েরই আত্মীয়, তো মার তো একটা প্রেস্টিজ আছে, আর বিয়ের পর তো রোশনাই বেনারসে গিয়েই থাকবে। ওখানে গিয়ে যদি সবাই জিজ্ঞেস করে যে মাসি কি গিফট দিল, তখন তো তাই মা মায়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা গিফট দিচ্ছে। তনুশ্রী বলে অফকোর্স গরিমা, সুরঙ্গমা তো নিজের স্ট্যান্ডার্ডটা বুঝে গিফট দেবে, আর এটাই তো খুব স্বাভাবিক। ঠাম্মি তখন বলে গরিমা, তোমার মা একটা গিফট দিচ্ছে, সেটা তো দেওয়াই উচিত। আর এদিকে দেখো, আমরা তো ওর বিয়ের সমস্ত ধাক্কাটাই সামলাচ্ছি। ঠাম্মি বলে বাদশা, তুমি বেশি বাড়াবাড়ি করতে যেও না, ওকে যে চেনে আমাদের আত্মীয় স্বজন তাদের কাউকে বলতে হবে না। আরণ্যক বলে ঠাম্মি, আমি তো বললাম যারা ক্লোজ তাদেরকেই ডাকা হবে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে ডাকবো, আর রোশনাই যেখানে কাজ করেছে আমি তাদেরকেও ডাকতে চাই। গরিমা বলে নো ওয়ে। তখন আরণ্যক বলে কেন, তোমার কিসের আপত্তি আছে? গরিমা বলে 100 বার আপত্তি আছে আমার। আমি চাই না ওই ধরনের কোনো লোক এখানে আসুক, আর আমি চাই না তুমি তাদের ইনভাইট করো। এদিকে দেখা যাচ্ছে রামলাল কাকা 2 কাপ চা নিয়ে এসেছে। ছোটু বলে এই তো চা চলে এসেছে, খুব আনন্দ ছোটুর। তখন রামলাল কাকা কি করে, 1 কাপ চা বর্দির সামনে রেখে দেয়, দিয়ে উল্টো পথে হাঁটা দেয়। তখন ছোটু বলে এ কি কাকা, তুমি তো ভারী অভদ্র লোক, তোমার কি হৃদয় বলে কিছু নেই? তুমি 1 কাপ চা দিয়ে চলে যাচ্ছ। তখন রামলাল কাকা বলে এটা বরদিদিমণির চা, রোজ রোজ আপনার মতো গেস্টদের জন্য আমি চা দিতে পারবো না। ছোটু বলে আমার মতো গেস্ট, তুমি এই কথাটা বলতে পারলে কাকা? তখন বলে বর্দি, এটা কি ধরনের কথা বলছে আপনি, দেখুন তো, একটু চাই তো চেয়েছি, বলুন তো কেন দেবেন না উনি চা? ছোটু বলে একটু চা বলে কাঁদতে থাকে। তখন বর্দি বলে আচ্ছা ঠিক আছে কাকা, তুমি এখানে চাটা রেখে যাও। এরপরে ছোটু নিজেই চায়ের কাপটা ট্রে থেকে উঠিয়ে নেয়। এরপরে রামলাল কাকা আবার হাঁটা দিলে বলে এই দাঁড়াও, বিস্কিটের ট্রেটা কোথায় নিয়ে যাচ্ছ? তখন বিস্কিটটাও নিয়ে নেয় ছোটু। বর্দি তো অবাক হয়ে তাকিয়ে আছে। এরপরে বর্দির সামনেই ছোটু গপ গপ করে বিস্কিট আর চা খেতে থাকে। তারপর বলে বর্দি, আপনি না ভেতর থেকে বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে না ততটাই নরম, আমি ধরে ফেলেছি। তা এইভাবে আর কতদিন? তখন ছোটু বলে কিভাবে? তখন বর্দি বলে না, বই বিক্রি না করতে পারলে তো আপনি টাকা দিতে পারবেন না, টাকা দিতে না পারলে তো। তখন ছোটু বলে একদম ঠিক বলেছেন ম্যাডাম, আরেকটা বিস্কিট নিয়ে নেয় আর খেতে থাকে। বলে টাকা দিতে না পারলে বাজারে অনেক ধার, ব্যবসা না করতে পারলে টাকা ফেরত দেবো কি করে, আমার তো কোনো পুঁজি নেই। বিস্কিট খেতেই আছে, আর ওই বিস্কিট খাওয়া মুখেই কথাগুলো বলছে ছোটু। বর্দি বলে তা পুঁজি থাকবে কি করে, হাফ ডজন ছেলে মেয়ের বাবা আপনি, তারপরে আপনার কটা ছেলে আর কটা মেয়ে? ছোটু বলে আগে 6টাই মেয়ে। বর্দি তো দেখে অবাক, তাকিয়ে থাকে ছোটুর দিকে। ছোটু তো মনে মনে বিস্কিট খাচ্ছে আর বলেই চলেছে 6টা তো মেয়ে বলে দিলাম, দেখি এটাতে যদি সিম্প্যাথি পাওয়া যায়। বর্দি বলে সাহস দেখে তো অবাক হয়, আপনার মতো একজন লোক এই বইয়ের ব্যবসায়ী কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, বুকলিস্টটা দিন। তখন বুকলিস্টটা পকেট থেকে বের করে দিয়ে দেয় ছোটু। বলে ভালো করে দেখুন, খুব নামি দামি রাইটারের বই কিন্তু, কেউ ভারতরত্ন, কেউ পদ্মভূষণ, কেউ পদ্মবিভূষণ, খুব নামি নামি জ্ঞানী মানুষ, আবার তারা খুব বিনয়ী মানুষ, আপনার মতো বিস্কিট খেয়েই চলেছে আর বলেই চলেছে ছোটু। বিনয়ী না হলে আপনি আমার মতো ছেলেকে কেন অর্ডার দেবেন বলুন, দেবেন তো অর্ডার? এরপরে বিস্কিটগুলো খাওয়ার পর চাটাকে ডকডক করে খেয়ে ফেলে ছোটু, যেন সে জল খাচ্ছে। বর্দি বলে চা খাওয়া হয়েছে? তখন ছোটু বলে আরেক কাপ যদি, তখন জোরে করে পেনটা রাখে বর্দি। ছোটু চুপ করে যায়। আসুন এবার। ছোটু বলে আমার অর্ডার। তখন বর্দি বলে হবে না। ছোটু জোরে করে বলে হবে না? তখন বর্দি বলে এই তো আগের দিন আপনি বইগুলো দিয়ে গেলেন, আগে সেগুলো ভালো করে স্টাডি করি, দেখি স্কুলের কোনো কাজে লাগবে কি না, তারপর না হয় বিবেচনা। ছোটু বলে বিবেচনা? জোরে করে বলে। তখন বর্দিও জোরে করে বলে হ্যাঁ বিবেচনা, আপনার বিবেচনা নাই থাকতে পারে, তা বলে সেটা আমাদেরও থাকবে না তা তো নয়। তাহলে কোনো আশার আলোই দেখাচ্ছেন না ম্যাডাম, বলে কাঁদতে থাকে ছোটু। এদিকে আরণ্যককে জাহ্নবী বলে বাদশা, তুমি এমন একটা কাজ করো না, ও জাস্ট একটা কাজ করেছে, প্রফেশনাল মডেল হয়ে যায়নি। টিভিতে দেখা যাচ্ছে, কয়েকটা ছবি টবি বেরিয়েছে, ঠিক কথা, কদিন পর মানুষ এসব ভুলে যাবে। আর তাছাড়া ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তেনারা খুব স্ট্রিক্ট। উনি বলেছেন যে ওনাদের বাড়ির মেয়েরা খুব বেশি পড়াশোনাও করে না, আর বাইরে কাজ করার তো কোনো প্রশ্নই নেই। ওনারা যদি এসে সেই কোম্পানির লোকজনকে দেখে, ওনাদের কিন্তু ভালো লাগবে না। আরণ্যক বলে ওর বর ডাকবে না, কিন্তু আমরা তো ডাকতে পারি। রোশনাই অবাক হয়ে তাকিয়ে থাকে আরণ্যকের দিকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।